কোর্টে পেশ নয়, সরাসরি তুলে দেওয়া হবে বিএসএফ এর হাতে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর এই একটি বার্তা, যা এবার অবৈধ বাংলাদেশি এবং আন্তর্জাতিক অপরাধ চক্রের ঘুম উড়িয়ে দিয়েছে। দিনের পর দিন ভারতের আভ্যন্তরীণ নিরাপত্তা নিয়ে ছেলেখেলা খেলেছে মমতা ব্যানার্জির সরকার। অবৈধ অনুপ্রবেশকারীর সংখ্যা শেষ 15 বছরে যে হারে বৃদ্ধি পেয়েছে তা ইতিহাসে বৃদ্ধি পায়নি। শুধু তাই নয়, দিনের পর দিন আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, এমনকি ব্যাংক অ্যাকাউন্ট তৈরি করে দিয়ে এই অবৈধ বাংলাদেশিদের ভোট ব্যাংকের রাজনীতি করতে গিয়ে নিজেদের সম্পদ করে তুলেছিল এই তৃণমূল। আর এবার শুভেন্দু অধিকারী ক্ষমতায় এসেই সেই অবৈধ বাংলাদেশিদের ক্র্যাকডাউন করতে কিন্তু শুরু করলো। একই সাথে কেন্দ্রের হাতে তুলে দেওয়া হচ্ছে চিকেন স্নেকের 120 একর অতি সংবেদনশীল জমি। আজকে এই ভিডিওতে আমি প্রত্যেকটি ইস্যু আপনাদের ধরে ধরে বোঝানোর চেষ্টা করব এবং এই ইস্যুটি বাংলা এবং ভারতবর্ষের জন্য কতটা ইম্পর্টেন্ট তারও আভাস এই ভিডিও মারফত আপনাদের কিন্তু আজকে দেওয়ার চেষ্টা করব। এবং কালকে শুভেন্দু অধিকারী পরিষ্কার বলেছেন, ডিটেক্ট, ডিলিট অ্যান্ড ডিপোর্ট। অর্থাৎ আসামে যেভাবে দিনের পর দিন অবৈধ বাংলাদেশিদের ধরে পুশব্যাক করে দেওয়া হচ্ছে, মনে করা হচ্ছে বাংলাতেও একই ধরনের ট্রিটমেন্ট শুরু করা হবে এবং বিএসএফ সেই পদক্ষেপেই ঝাঁপাবে। আইন আদালত এই যে জটিল প্রসেস, এই প্রসেসটিকে এড়িয়ে কিভাবে ভারতকে অবৈধ বাংলাদেশি মুক্ত করা যায় সেই অভিযানে কার্যত সীমান্তের সবকটি রাজ্য কিন্তু সামিল হলো, যা ভারতের নিরাপত্তার জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট। যারা এই ভিডিওটি দেখছেন, ছোট্ট একটা অনুরোধ, চ্যানেলটিকে ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি কিন্তু ক্লিক করে রাখবেন। প্রথমেই আসা যাক পশ্চিমবঙ্গের সীমান্ত এবং আভ্যন্তরীণ আইন শৃঙ্খলার সব থেকে বড় মাথা ব্যথার যে কারণ সে বিষয়ে। নবান্নের স্পষ্ট বার্তা যে যারা নাগরিকত্ব সংশোধনী আইন বা সিএএ সুরক্ষা কবচের আওতায় পড়ছেন না, অর্থাৎ যারা ধর্মীয় নিপীড়নের শিকার হয়ে আসা সংখ্যালঘু নন, বরং স্রেফ অর্থনৈতিক এবং অন্য কোনো উদ্দেশ্যে সীমান্ত পার করে ভারতে ঢুকেছেন, তাদের আর কোনো রেয়াত করা হবে না। এতদিন নিয়মটি কি ছিল এক্ষেত্রে জেনে রাখা প্রয়োজন। একজন অনুপ্রবেশকারী ধরা পড়লে তাকে স্থানীয় থানায় নিয়ে যাওয়া হতো, ফরেনার্স অ্যাক্টে মামলা করা হতো, বছরের পর বছর ধরে কোর্টে ট্রায়াল চলতো এবং ভারতীয় করদাতাদের টাকায় তাদেরকে জেলে জামাই আদর করে রাখা হতো। অনেক সময় তো লোকাল পলিটিক্যাল সিন্ডিকেটের হাত ধরে তাদের ভুয়ো আধার কার্ড এবং ভোটার কার্ডও তৈরি হয়ে যেত, এবং আধার কার্ড এবং ভোটার কার্ড তৈরি হয়ে যাওয়া মানেই আলটিমেটলি প্যান কার্ড তৈরি হয়ে যাওয়া, প্যান কার্ড তৈরি হওয়া মানে ব্যাংক অ্যাকাউন্ট। ফলে পুরো বিষয়টি একটি চেন সিস্টেম ছিল। এবং কালকে একটি ভিডিও আমি করেছিলাম দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল চ্যানেলে, যেখানে দেখিয়েছিলাম নিমতা থেকে 8 অবৈধ বাংলাদেশিকে ধরা হয়েছিল, তাদের কোভিড ভ্যাকসিনেশন সার্টিফিকেটও ছিল। অর্থাৎ এই চক্রটি একটি চেন সিস্টেমে কাজ করে, একটি ডকুমেন্ট হয়ে গেলে বাকিটা অটোমেটিকলি হয়ে যেত বা হতো। এবার থেকে কি করা হবে, যদি তৎক্ষণাৎ আটক করা হয়, মানে ধরুন স্থল বা জলবিভাগে এই ধরনের অবৈধ বাংলাদেশিদের অস্তিত্ব পাওয়া যায়, তাদেরকে তাদেরকে সরাসরি বিএসএফ এর হাতে তুলে দেবেন। বাংলাদেশি বা রোহিঙ্গা অনুপ্রবেশকারী ধরা পড়লে কোর্টের চক্করে যাওয়ার কোনো ধরনের বিষয়বস্তু আর পশ্চিমবঙ্গ সরকার রাখছে না। সরাসরি তাদের বায়োমেট্রিক এবং ডেমোগ্রাফিক তথ্য দিয়ে সেন্ট্রাল গভর্নমেন্টের ফরেনার্স আইডেন্টিফিকেশন পোর্টালে আপলোড করতে হবে। যেখানে ইন্টারনেট নেই সেখানে অফলাইনে তথ্য সংগ্রহ করে দ্রুত আপলোড করতে হবে। এরপর কি হবে, এরপর সরাসরি তুলে দেওয়া হবে সীমান্ত রক্ষা বাহিনী বা বিএসএফ এর হাতে। বিএসএফ ফ্ল্যাগ মিটিং করে তাদেরকে পুশব্যাক করবে নিজের দেশে। অর্থাৎ আইন মানা হবে, কিন্তু আইনি জটিলতায় পড়া হবে না, তা কিন্তু পরিষ্কার করে দেওয়া হচ্ছে। এর মধ্যে ধরুন যদি কেউ দাবি করে যে তারা ভারতীয় নাগরিক, তাদের কি হবে? তাদের জন্য রয়েছে কড়া দাওয়াই। প্রতি জেলায় তৈরি হচ্ছে বিশেষ টাস্ক ফোর্স এবং হোল্ডিং সেন্টার। মাত্র 30 দিনের ডেডলাইন। এই 30 দিনের মধ্যে যদি সে ভারতীয় নাগরিকত্বের অকাট্য প্রমাণ দিতে না পারে, তবে তাকে সরাসরি ব্ল্যাকলিস্ট করে বিএসএফ এর মাধ্যমে ভারতের ভূখণ্ড থেকে বের করে দেওয়া হবে। এর ফলে ইউআইডিআই, আধার এবং নির্বাচন কমিশন কিংবা বিদেশ মন্ত্রক ভবিষ্যতে কোনো ধরনের ভারতীয় ডকুমেন্ট তৈরি তারা করতে পারবে না এই সকল জায়গা থেকে, কারণ তাদেরকে ব্ল্যাক লিস্টেড করে দেওয়া হবে।
ভারতের ডেমোগ্রাফি এবং সার্বভৌমত্ব রক্ষায় এই ঐতিহাসিক পদক্ষেপ এবং জাতীয়তাবাদী পদক্ষেপ নিঃসন্দেহে উল্লেখযোগ্য, যা কাল পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কিন্তু করলেন। এবার নজর দেওয়া যাক এই রিপোর্টের সব থেকে বড় জিও পলিটিক্যাল অ্যাসপেক্টের দিকে। যে রাজ্যে একসময় কেন্দ্রীয় এজেন্সিকে জমি পেতে কালঘাম ছুটে যেতে হতো, সেখানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সরকার চিকেন স্নেক সংলগ্ন প্রায় 120 একর স্ট্র্যাটেজিক জমি সরাসরি কেন্দ্রের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এই 120 একর জমি ভারতের প্রতিরক্ষা ব্যবস্থার গেম চেঞ্জার, নিঃসন্দেহে গেম চেঞ্জার, এবং তৃণমূল সরকার বারংবার এই জমি কৃষকদের জন্য ব্যবহৃত একটি জমি এবং প্রয়োজনীয় জমি হিসাবে চিহ্নিত করে হাইকোর্ট অব্দি ছুটে গেছিল, এবং সুপ্রিম কোর্টে আমাদের ভারতের যে সলিসিটর জেনারেল তুষার মেহতা বারবার এই প্রসঙ্গ উল্লেখ করে বিচারপতিদের দৃষ্টি আকর্ষণ কিন্তু করেছে। যদি চিকেন স্নেক করিডোরের এই অংশটি দেখেন, তাহলে দেখবেন উত্তর পূর্ব ভারতের 7টি রাজ্য এবং তার সাথে শিলিগুড়ি করিডোর, অর্থাৎ শিলিগুড়ি বা করিডোরের এই অংশটি এমনই এক সংবেদনশীল জায়গা যার ওপারেই বাংলাদেশ, এবং এই বাংলাদেশের কাছে লালমনিরহাট এয়ারবেস, যেখানে চীন তাদের স্ট্র্যাটেজিক ডিপ্লয়মেন্ট কিন্তু করার চেষ্টা ক্রমশ করছে। এই চিকেন স্নেক সংলগ্ন জায়গা ভারতের সুরক্ষার জন্য ইম্পর্টেন্ট, কারণ এই পার্টিকুলার জায়গাটির সঙ্গে ভারতের উত্তর পূর্ব ভারতকে কানেক্ট করা হয়, অর্থাৎ সমগ্র ভারতের সঙ্গে উত্তর পূর্বের 7টি রাজ্যকে কানেক্টিভিটির একমাত্র মাধ্যমে এই শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেক। যদি কোনো অবস্থাতে এই অংশ ক্ষতিগ্রস্ত হয়, তাহলে উত্তর পূর্ব ভারত এবং বাকি ভারত কিন্তু বিচ্ছিন্ন হয়ে যেতে পারে, যে চেষ্টা বিচ্ছিন্নতাবাদী মানে বহু শক্তি দিনের পর দিন করেছে, এবং এই অংশকে বারবার টার্গেট করা হয়েছে পাকিস্তানের আইএসআই এবং চীন দ্বারা। ফলে আজকের দিনে দাঁড়িয়ে এই অংশে কাঁটাতার দেওয়া অত্যন্ত ইম্পর্টেন্ট, এবং এই অংশ বিএসএফ এর হাতে তুলে দেওয়া আরো বেশি ইম্পর্টেন্ট, কারণ এই অংশকে কাজে লাগিয়ে দিনের পর দিন ভারত বিরোধিতার ছক রোপণ করা হয়েছে বাংলাদেশ, আইএসআই এবং চীনের পক্ষ থেকে। এই করিডোরের একপাশে নেপাল, বাংলাদেশ এবং উত্তর দিকে চীন অধিকৃত একাধিক জায়গা আপনারা দেখতে পাবেন। চীনের চুম্বি উপত্যকা থেকে এই করিডোরের দূরত্ব এতটাই কম যে যুদ্ধকালীন পরিস্থিতিতে পিপলস লিবারেশন আর্মি অর্থাৎ পিএলএ যদি ভারী আর্টিলারি এবং মিসাইল নিয়ে এই করিডোর ব্লক করে দেয়, তাহলে পূর্ব ভারতে মোতায়েন করা যত সেনা তা কিন্তু সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। অরুণাচল প্রদেশ বা আসামে এই সময় কিন্তু রসদ বা সেনা পাঠানো কঠিন হয়ে যাবে যদি এই উত্তর পূর্ব ভারত কোনোভাবে স্ট্র্যাটেজিক্যাল একটি জ্যাম করে দিতে পারে চীনা সেনা। ফলে এই অংশটি ভারতের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে, এবং 2017 সালে ডোকলামের বিবাদের কথা মাথায় রেখে এই অংশটিকে সুরক্ষিত ভারতের করা উচিত, এবং একই সঙ্গে এই অবৈধ বাংলাদেশিদের চিহ্নিত করে অতি দ্রুততার সঙ্গে বাংলাদেশে ফেরত পাঠানো, সেটাও কিন্তু ইন্টারনাল সিকিউরিটির জন্য ভারতের ইম্পর্টেন্ট একটা দিক। ফলে একদিকে প্রধানমন্ত্রী অমিত শাহ অর্থাৎ স্বরাষ্ট্রমন্ত্রী দিনের পর দিন পশ্চিমবঙ্গতে এসে বাংলার সিকিউরিটির কথা, ভারতের সুরক্ষার কথা যেমন বলেছেন, অন্যদিকে পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী তিনিও নির্বাচনী প্রচারে গিয়ে বারবার অবৈধ বাংলাদেশি ইস্যুতে সরব হয়েছিলেন, এবং এবার দায়িত্ব নিয়ে তিনি এক ঢিলে দুটি এমন পাখি মারলেন যা আন্তর্জাতিক কুচক্রীদের ঘুম করে নিয়েছে। একদিকে সীমান্তে কাঁটাতার দেওয়াকে তিনি সিকিউর করলেন, এবং অন্যদিকে আমাদের দেশের আভ্যন্তরীণ বিভিন্ন জায়গায় অবৈধ বাংলাদেশি যারা দেশের শত্রু তাদেরকে চিহ্নিত করে সরাসরি পুশব্যাক করার নীতিতে চলে গেল সরকার। সব মিলিয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আপনারা কিভাবে দেখছেন কমেন্টে জানাবেন। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট নেটওয়ার্ক। ধন্যবাদ।